প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ক্লাস শুরু করব। আমাদের তাপের ঘটনাসমূহ এই বিষয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের বিগত আলোচনার মতোই প্রশ্নোত্তরের আকারে আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। প্রথম প্রশ্ন, এটি সংকর ধাতুর নাম লেখো যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুবই কম। উত্তর হলো ইনভার। ইনভার হলো এটি সংকর ধাতু, যা লোহা এবং নিকেল এবং লোহার তৈরি সংকর ধাতু, এবং এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুবই কম। তাই উষ্ণতার হ্রাস বা বৃদ্ধিতে ইনভারের তৈরি বস্তুর দৈর্ঘ্য প্রায় অপরিবর্তিত থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি? উত্তর হলো সীসা বা লেড। এই ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবথেকে বেশি। পরবর্তী প্রশ্ন, সব ঋতুতে ধাতব স্কেল ব্যবহার করলে মাপ নির্ভুল হয় কি? অর্থাৎ সমস্ত ঋতুতে, শীতকাল বা গ্রীষ্মকালে, যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে ধাতব স্কেল ব্যবহার করি, তাহলে কি সর্বদা নির্ভুল পরিমাপ পাওয়া যাবে? উত্তর হলো না, সর্বদা কিন্তু নির্ভুল পরিমাপ পাওয়া যাবে না। কারণ স্কেল যদি ধাতব পদার্থের তৈরি হয়, তাই সেটি তাপের সুপরিবাহী হবে, যে কারণে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধিতে স্কেলের যে কোনো দুটি দাগের মধ্যবর্তী দূরত্বের সংকোচন বা প্রসারণ হবে। অর্থাৎ স্কেল তার নিজের দৈর্ঘ্যকে অপরিবর্তিত রাখতে পারবে না, তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাই ওই স্কেল দিয়ে কিন্তু আমরা নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো না। যেমন দেখা যাক যে কোনো স্কেল হয়তো শীতকালে 1 ফুট ছিল এই ডিস্টেন্সটা, দেখা গেল গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে তার দৈর্ঘ্যে সামান্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শীতকালে 1 ফুট যে পদার্থের দৈর্ঘ্য 1 ফুট হবে, গ্রীষ্মকালে কিন্তু সেই পদার্থের দৈর্ঘ্য 1 ফুট অপেক্ষা কম হয়ে যাবে যদি আমরা এই স্কেল দিয়ে পরিমাপ করি। অর্থাৎ ধাতব স্কেল দ্বারা পরিমাপ করলে আমরা সর্বদাই কিন্তু নির্ভুল পরিমাপ পাবো না। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা সামনে দেখতে পাচ্ছ। প্রশ্নটিতে বলা হয়েছে ইনভার কি? ইনভার একটি হলো সংকর ধাতু, যা লোহা এবং নিকেল দিয়ে তৈরি। ইনভারের তৈরি স্কেল কি সব ঋতুতে ব্যবহার করা যায়? আমরা আজকের আলোচনার প্রথম প্রশ্নতেই দেখেছি যে ইনভার হলো এমন এক প্রকার সংকর ধাতু যার তাপীয় প্রসারণের মান খুব কম। অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসে তার তাপীয় প্রসারণ বিশেষ হয় না। তাই ইনভারের তৈরি স্কেল যদি আমরা ব্যবহার করি, তাহলে শীতকাল বা গ্রীষ্মকালে স্কেলের যে কোনো দুটি দাগের দূরত্ব একই থাকবে এবং ওই স্কেল দিয়ে আমরা নির্ভুলভাবে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। কারণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে স্কেলটির নিজস্ব দৈর্ঘ্যের কোনো রকম পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন, কখনো কাঁচের শিশির মুখে ধাতব ছিপি শক্তভাবে আটকে গেলে মুখটি গরম জলে চুবিয়ে বা ডুবিয়ে বা গরম করে ছিপিটি খোলা হয় কিভাবে? আগে তোমাদের সমস্যাটি আমি বোঝানোর চেষ্টা করি। ধরো এটি কাঁচের তৈরি পাত্র বা শিশি, এর মুখে
একটি ধাতব ছিপি লাগানো আছে। ছিপিটি খুব শক্তভাবে আটকে গেছে, তার ফলে আমরা ছিপিটিকে খুলে বের করতে পারছি না। কি করব আমরা? না, এই অংশটাকে উত্তপ্ত করব বা গরম জলে ডুবিয়ে দেব। তার ফলে কি হবে? দুটি পদার্থের মধ্যে আছে, একটি ধাতু, অপরটি কাঁচ। দুটি পদার্থেরই তাপীয় প্রসারণ হবে, কিন্তু ধাতুর তাপীয় প্রসারণ কাঁচের তাপীয় প্রসারণ অপেক্ষা অনেক বেশি। তাই ছিপিটি আকারে অনেক বেশি বৃদ্ধি পাবে, কাঁচ কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি পাবে না। তার ফলে কী হবে? ছিপিটি খুলে বেরিয়ে আসবে। এভাবেই কিন্তু আমরা খুব সহজেই ছিপিটিকে খুলে নিতে পারব। নেক্সট কোশ্চেন, বাড়ির ছাদ ঢালাইয়ের লোহার রড ছাড়া অন্য ধাতু ব্যবহার করা হয় না কেন? আমরা সকলেই দেখেছি, যখন আমাদের বাড়িতে বা পার্শ্ববর্তী জায়গায় ঢালাইয়ের কাজ হয়, তখন দেখা যায় যে পাথর, সিমেন্ট, বালি থাকেই, তার সঙ্গে লোহার তৈরি ধাতব রড ব্যবহার করা হয়। লোহার পরিবর্তে অন্য কোনো ধাতব রড ব্যবহার করা হয় না। তার কারণ হলো যে লোহা এবং কংক্রিট, অর্থাৎ লোহা এবং পাথর বা পাথর সিমেন্টের যে মিশ্রণ, তার তাপীয় প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে লোহা এবং কংক্রিটের তাপীয় প্রসারণ বা হ্রাস একই রকম হবে। তার ফলে কী হবে? না, কংক্রিট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা ঢালাইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ দুটি পদার্থ, কংক্রিট এবং লোহা, তাদের তাপীয় প্রসারণ প্রায় একই রকমের। যদি তাপীয় প্রসারণের পার্থক্য থাকতো, তাহলে কোনো পদার্থ বেশি পরিমাণ প্রসারিত হতো, আবার কোনো পদার্থ কম পরিমাণ প্রসারিত হতো। এই অসম বণ্টনের ফলে কিন্তু ঢালাই ফেটে যেত। নেক্সট কোশ্চেন, লোহার তৈরি সেতু কি হয়? না, সেতুর উভয় প্রান্ত কংক্রিট বা ইট দিয়ে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া হয় না কেন? অর্থাৎ আমরা যে ব্রিজগুলো দেখি, আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে দুটি প্রান্তের ওপর এটি ব্রিজ শক্তভাবে আটকানো থাকে, কিন্তু বাস্তবে তা হয় না। একটি প্রান্ত খুব দৃঢ়ভাবে কংক্রিট দিয়ে আটকে দেওয়া হবে, এটা হচ্ছে ব্রিজ, এবং অপর প্রান্ত এটি গোল রোলারের ওপর রাখা থাকবে। কংক্রিট দিয়ে দৃঢ়ভাবে আটকে দেওয়া হবে না, কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে লোহার তৈরি ব্রিজের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার ফলে ব্রিজটি তখন দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে চাইবে। তার ফলে কী হবে? না, এই রোলারের উপর দিয়ে কিন্তু সেতুটি যাতায়াত করতে পারবে। যদি আমরা দুটি প্রান্তকেই দৃঢ়ভাবে আটকে দিতাম, তাহলে সেতুটি কিন্তু আর বৃদ্ধি পেত না। তার ফলে এটা প্রচণ্ড চাপের সৃষ্টি হতো, তার ফলে ব্রিজটি কিন্তু ভেঙে যেত। নেক্সট কোশ্চেন, প্ল্যাটিনাম কাঁচের মধ্যে সিল করা যায়, অর্থাৎ প্ল্যাটিনাম এবং কাঁচকে একসঙ্গে যুক্ত করে সিল করে দেওয়া যায়, কিন্তু তামাকে সিল করে দেওয়া যায় না কেন? তামা এবং কাঁচ, এদের প্রসারণ গুণাঙ্ক ভিন্ন, তাই উচ্চ তাপমাত্রায় এদেরকে গলিত অবস্থায় সিল করার পরে যখন আমরা ঘরের তাপমাত্রায় আনব, তখন কী হবে? ঠান্ডা করলেই কিন্তু কাঁচ এবং তামা আলগা হয়ে যাবে, কারণ তাদের আয়তনের হ্রাস কিন্তু বিভিন্ন রকম হবে। কিন্তু প্ল্যাটিনাম ও কাঁচের
প্রসারণ গুণাঙ্কের মান প্রায় সমান। তার ফলে কাঁচের ভিতর প্ল্যাটিনাম সিল করে আটকানো যায়, কারণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে প্ল্যাটিনাম এবং কাঁচ দুজনেরই প্রসারণ বা সংকোচন সম পরিমাণে হবে, তাই কেউ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পরবর্তী প্রশ্ন, দুটি খুঁটির মধ্যে টেলিগ্রাফ বা বৈদ্যুতিক লাইনের তার টান টান না করে একটু ঝুলিয়ে রাখা হয় কেন? ধরো এই দুটি হলো বৈদ্যুতিক খুঁটি, এর মাঝে আমি তাকে এইভাবে না রেখে, দেখবে তারটাকে যেভাবে রাখা হয় সেটি হলো এইভাবে, অর্থাৎ এই পজিশানটাই হচ্ছে সঠিক পজিশান। এটা কিন্তু সঠিক পজিশান বা সঠিক অবস্থান নয়, কারণ শীতকালে যখন তাপমাত্রা কম হবে তখন তার সংকুচিত হতে থাকবে, তার ফলে কী হবে, তারটি কিন্তু টানে ছিঁড়ে যাবে। কিন্তু যদি তারটাকে আমরা একটু ঝুলিয়ে রাখি বা একটু প্রসারিত করে রাখি, তাহলে কিন্তু তারটি আর ছিঁড়ে যাবে না, সে সংকুচিত হয়ে যখন দেখা যাবে নীল রঙের এই পিঙ্ক কালারের তারটি এই ব্লু অবস্থানে চলে আসবে। কিন্তু তারটি যদি ব্লু অবস্থান ধরে থাকে বা নীল রঙের অবস্থান ধরে থাকে, তখন কিন্তু আর সংকুচিত জায়গা হওয়ার জায়গা নেই, তখন কিন্তু দুটি পোস্ট ভেঙে তার ছিঁড়ে যাবে। পরবর্তী প্রশ্ন, রেল লাইনের মাঝে সামান্য ফাঁক রাখা হয় কেন? তোমরা লক্ষ্য করে দেখেছো, যখন রেল লাইন পাতা হয়, যে দুটি পাত রেল লাইনে, ধরো এটি একটি পাত এবং এটি আরও একটি পাত, যার উপর দিয়ে রেলগাড়ি যাতায়াত করে। এই দুটি পাতকে কিন্তু এর মাঝখানে সামান্য গ্যাপ রেখে খুব মজবুত করে রিভেট দিয়ে আটকে দেওয়া হয়, যাতে তারা একে অপরের থেকে খুলে যেতে না পারে, এবং এর উপর দিয়ে কিন্তু রেলগাড়ি চলাচল করে। এখন প্রশ্ন হলো, এই দুটি পাতের মধ্যে সামান্য ব্যবধানটুকু কেন রাখা হয়? গ্রীষ্মকালের দুপুরবেলা যখন সূর্যের তাপ প্রচণ্ড, তাছাড়াও রেলগাড়ি যখন লাইনের উপর দিয়ে যায় তখন গাড়ির চাকা এবং লাইনের পাতের মধ্যে প্রচুর ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হলেই কী হবে না, তখন এই পাত দুটি আয়তনে বাড়তে চাইবে, দৈর্ঘ্য প্রসারণজনিত কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার ফলে কী হবে না, দুটি পাত বৃদ্ধি পেয়ে এই ফাঁকা যে জায়গাটা আমরা রেখেছিলাম সেই ফাঁকা জায়গাটাকে প্রায় পূরণ করে দেবে। কিন্তু যদি আমরা এই ফাঁকা জায়গাটা না রাখতাম, তাহলে এই যে সবুজ রঙের অংশটুকু বৃদ্ধি পেয়েছে, সেই পাত দুটি কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা পেত না, তার ফলে তারা একে অপরের উপর প্রচণ্ডভাবে চাপ প্রয়োগ করত, তার ফলে রেলপথ বেঁকে গিয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকত। গরুর গাড়ির চাকায় যে বের পরানো হয় তার ব্যাস চাকার ব্যাসের তুলনায় কম হয় কেন? তোমরা পুরানো দিনের গরুর গাড়ি যারা দেখেছো, দেখবে সেখানে এটি লোহার, এটি কাঠের চাকা থাকে, সেই চাকার উপরে লোহার তৈরি বের পরানো হয়, যেটা চাকার ওপর বসে থাকে। এই বের যখন পরানো হয় তখন বের যখন তৈরি করা হয়, সেটা কিন্তু এই সবুজ রঙের যে মাপ সেটা হলো চাকার মাপ, তার থেকে আকারে সামান্য ছোট করা হয়, অর্থাৎ চাকার যা মাপ তার থেকে বেরের মাপ সামান্য ছোট হবে। যখন আমি এই ইয়েলো রঙের এই বেরকে উত্তপ্ত করব, তখন সে বৃদ্ধি পেয়ে এই পিঙ্ক অবস্থানে চলে আসবে, অর্থাৎ বাইরের আকারটা নিয়ে নেবে, অর্থাৎ সবুজ রঙের থেকে বড় হয়ে গেল। খুব সহজেই আমরা চাকার বাইরে সেটাকে বসিয়ে দিতে পারবো। তারপর যখন আমরা ঠান্ডা করব, তখন
বেরটি আবার তার আগের অবস্থানে আসার চেষ্টা করবে, অর্থাৎ ইয়েলো অবস্থানে আসার চেষ্টা করবে। তার ফলে কী হবে, সবুজ রঙের চাকার উপর প্রচণ্ডভাবে বল প্রয়োগ করবে এবং সেই চাকার ওপর খুব শক্তভাবে আটকে যাবে। এর ফলেই আমরা চাকার দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং চাকাটি মজবুত হবে। এইভাবেই কিন্তু গরুর গাড়ির চাকায় বের পড়ানো হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে দোলক ঘড়ি শীতকালে ফাস্ট ও গ্রীষ্মকালে স্লো চলে কেন? দেখো, দোলক ঘড়ি মানে হচ্ছে, তোমরা দেখবে পুরোনো দিনের বাড়িতে যেগুলো আসে, যে পেন্ডুলাম দেওয়া ঘড়ি, একটা পেন্ডুলাম সে দুলতে থাকে এবং তার দোলন কালের ওপর নির্ভর করে সময় দেখাতে থাকে। তা সেক্ষেত্রে দোলনকাল এবং কার্যকর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো যে দোলনকাল তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এবং মনে রাখবে যে দোলনকাল যত বৃদ্ধি পাবে, দোলনকাল কথার অর্থ হচ্ছে, আমি একটু ব্যাখ্যা তোমার সামনে করি, যে ধরো এটি একটি দোলন এইভাবে দুলতে থাকছে, তাই এই অবস্থান থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে আবার ফিরে আসা, এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে দোলনকাল। তাই এই দোলনকাল যত বাড়বে ঘড়ি কিন্তু তত স্লো হবে। তাই শীতকালে উষ্ণতা হ্রাসের কারণে দোলকের দৈর্ঘ্য হ্রাস পাবে, অর্থাৎ এল কমতে থাকবে। এল কমলে কী হবে, টিও কমতে থাকবে, কারণ টি এল এর বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এল এর দৈর্ঘ্য কমলে টি এর পরিমাণও কমবে। তার ফলে কী হবে, ঘড়ি ফাস্ট হবে। অন্যদিকে গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধিতে দোলকের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তার ফলে দোলকের দোলনকালও বৃদ্ধি পাবে, তার ফলে ঘড়ি কিন্তু স্লো হতে শুরু করবে। এরপরে আসবো দ্বিধাতব পাত কী। দ্বিধাতব পাতের মূল বিষয়বস্তু হলো দুটি পাত যারা ভিন্ন ধাতুর তৈরি। ধরো এটি একটি পাত তামার তৈরি এবং অপর একটি পাত হয়তো সেটা লোহার তৈরি। তাদেরকে আমরা একসঙ্গে মজবুত করে আটকে দিয়েছি। এই যে পাত যুগ্ম বা দুটি পাতের সমষ্টি তৈরি হলো, এটা কি বলা হচ্ছে দ্বিধাতব পাত। এর ব্যবহার আমরা কোথায় করি, তা থার্মোস্ট্যাট, ফায়ার অ্যালার্ম, ঘড়ির প্রতিবিহিত তুলন চক্র, এই সমস্ত জায়গায় আমরা দ্বিধাতব পাত ব্যবহার করি। কি হবে না, তাপমাত্রার বৃদ্ধি বা প্রসারণের ফলে এই পাতগুলো বেঁকতে শুরু করবে, তার ফলে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার করতে পারবো। আমি পরের কোনো ক্লাসে বিস্তারিতভাবে থার্মোস্ট্যাট এবং ফায়ার অ্যালার্ম এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, একটি পিতলের পাত্রে বৃত্তাকার ছিদ্র আছে, অর্থাৎ ধরো একটি পিতলের পাত, তার উপর আমি একটা ছিদ্র করেছি, ছিদ্রটি হলো বৃত্তাকার ছিদ্র। এখন পাতটির তাপমাত্রা বৃদ্ধি করছি, তাহলে ছিদ্রটি কি বৃত্তাকার থাকবে? উত্তর হলো হ্যাঁ। এটি পিতলের পাতে থাকা বৃত্তাকার ছিদ্রটির তাপমাত্রা বৃদ্ধিতে বৃত্তাকারই থাকবে, কেবলমাত্র বৃত্তের আকার বড় হবে, অর্থাৎ বৃত্তটা বৃত্তই থাকবে, তার আকার বড় হবে, অর্থাৎ তার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, তার ফলে তার পরিধি বৃদ্ধি পাবে, কিন্তু বৃত্তর আকারটা কিন্তু বৃত্তাকার থাকবে, তার আকারের কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন, একই দৈর্ঘ্যের ও এক আকারের লোহার পাত ও তামার পাত রিভেট করে জুড়ে দেওয়া হলো, এইবার এই ধাতু যুগ্মটিকে উত্তপ্ত করলে কি হবে? অর্থাৎ একটি একই দৈর্ঘ্যের লোহার পাত ধরো এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে তামার পাত। আমরা এটাকে যুক্ত করে দিয়েছি।
এখন উত্তপ্ত করলে কি হবে না, দুটি বিভিন্ন ধাতুর, এই অংশটি হলো লোহা এবং এটি হলো তামা, দুটি বিভিন্ন ধাতুর তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু বিভিন্ন হবে। তার ফলে একই তাপমাত্রা বৃদ্ধির জন্য লোহার পাতের যে পরিমাণ প্রসারণ হবে, তামার পাতের প্রসারণ তার থেকে অনেক বেশি হবে। তার ফলে পাতটি বেঁকে যাবে। এবং বাঁকার মূল ব্যাপারটা হচ্ছে যে লোহার ভিতরের দিকে থাকবে, অর্থাৎ এটি হলো লোহা এবং এর বাইরে থাকবে কিন্তু তামা। এইভাবে কিন্তু পাতটি বেঁকে যাবে। অর্থাৎ যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রসারণের পরিমাণ বেশি, সে বাইরের দিকে থাকবে। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, পুরু কাঁচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন? মোটা কাঁচের পাত্রে গরম জল ঢাললে পাত্রের ভিতরের পৃষ্ঠ গরম জলের প্রভাবে দ্রুত প্রসারিত হয়। অর্থাৎ পাত্রের ভিতরের দেওয়াল সে জল থেকে তাপ গ্রহণ করে দ্রুত প্রসারিত হবে। কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী হওয়ায় ফুটন্ত জলের তাপ কাঁচ পাত্রের বাইরে আসতে পারবে না, ফলে বাইরের পৃষ্ঠ কোনোভাবেই প্রসারিত হবে না। অর্থাৎ এটি কাঁচের দেওয়াল, তার ভিতরের অংশ খুব দ্রুত প্রসারিত হচ্ছে, কিন্তু বাইরের অংশ প্রসারিত হচ্ছে না। এই অসম প্রসারণের ফলে যে বল তৈরি হবে, তার প্রভাবে কিন্তু কাঁচ পাত্রটি ফেটে যাবে। কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্বের কীরকম পরিবর্তন হয়? তোমরা শুধু মূল বিষয়টি মনে রাখবে যে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়, কিন্তু ভর একই থাকে, তার ফলে ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির ফলে ঘনত্ব কমবে। উষ্ণতা যত বৃদ্ধি পাবে, ঘনত্ব তত কমতে থাকবে। অর্থাৎ এই লেখচিত্র সাহায্যে আমরা প্রকাশ করি যে এটি হলো উষ্ণতা, এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতা নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হলো ঘনত্ব, তাহলে কিন্তু লেখচিত্র হবে এইরকম। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব ক্রমশ কমতে থাকবে। এখন কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তার জন্য কিছু সূত্র তোমরা শিখেছো, আগেই বলে দিয়েছি আমি, যে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এখানে তিনটেই আলফা, কিন্তু একটি সেলসিয়াস এককে, একটি ফারেনহাইট এককে এবং এটি কেলভিন স্কেলে। বাকিগুলো তোমরা জানো, আমি আর খুব বিশেষ আলোচনায় আসছি না। আমি কয়েকটি অঙ্কের মাধ্যমে তোমাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করব। প্রথম অঙ্ক, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান 1.9 গুণ 10⁻⁻5 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেলে ও ফারেনহাইট স্কেলে এর মান কত? দেখো, আমরা সম্পর্ক জানি যে আলফা সি ইকুয়ালস টু আলফা কে ইকুয়ালস টু 9/5 আলফা এফ। তাহলে কেলভিন স্কেলে কী হবে? কেলভিন স্কেলে আলফার মান এবং সেলসিয়াস স্কেলে আলফার মান সমান, তাই এটা মিটে গেল। আলফা এফ ইকুয়ালস টু হচ্ছে 5/9 আলফা সি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে 9/5টাকে পাশে পাঠিয়ে দেওয়া হয়, তাই আলফা এফ সমান 5/9 আলফা সি। আমরা আলফা সি এর মান দেওয়া আছে, বসালে আমরা আলফা এফ এর মান পেয়ে যাব। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা সমান 2 আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাব। এভাবেই দেখো, বিটা সমান 2 আলফা, তাই সেলসিয়াস স্কেলে কী হয়েছে? 2 গুণিতক আলফার মান হচ্ছে 1.9 গুণ 10⁻⁻5 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 3.8 গুণ 10⁻⁻5 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড।
আর এটা কি আমরা আবার ফারেনহাইট স্কেলে রূপান্তর করে দিয়েছি 5/9 দিয়ে গুণ করে। নেক্সট কোশ্চেন, পিতলের একটি টুকরো যার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আয়তন 20 ঘনসেমি, উষ্ণতা বৃদ্ধি 1030 ডিগ্রি সেন্টিগ্রেড হলে অন্তিম আয়তন কত হবে? এখানে দেখো পাত্রটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা আছে। আমরা জানি যে অন্তিম আয়তন ভিটি সমান প্রাথমিক আয়তন প্লাস গামা, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক গুণ প্রাথমিক আয়তন গুণ তাপমাত্রা বৃদ্ধি। এখানে দেখো V0 মান হচ্ছে 20, গামা সমান 3 আলফা। একটু আগে আমরা জানি যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয় তাহলে গামা সমান 3 আলফা, অর্থাৎ 3 গুণ 18 × 10⁻⁻6 এবং টি হচ্ছে 1030। এটাকে সরল করলে আমরা পেয়ে যাব আয়তন হলো 21.1 ঘন সেমি। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছো। খুব ভালোভাবে তোমরা এগুলোকে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমি তরলের প্রসারণ এই বিষয় নিয়ে আলোচনা করব।